আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এবার বঙ্গেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় 2 যুগ আগে, অর্থাৎ প্রায় 20 বছর আগে হয়েছিল। বিহারে এই প্রক্রিয়ার উদাহরণ টেনে ইতিমধ্যেই সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করার কথা, যা দীর্ঘদিন ধরে ব্রাত্য ছিল। এবার শীঘ্রই এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও, অর্থাৎ ভোটার কার্ড যাচাইকরণ অথবা আপনাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ভোটার কার্ড নির্দিষ্ট নথি দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে, না হলে ভোটার লিস্টে আপনার নাম উঠবে না অথবা আপনার ভোটার কার্ডটি কিন্তু বাতিল হয়ে যাবে। এই বিষয়ে স্পষ্ট তথ্য চলে এসেছে, কোন কোন কাগজপত্র আপনাকে জমা করতে হবে এবং বয়স হিসেবে কিন্তু কাগজপত্রের কথা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও ফর্মে বলা হয়েছে, আমি জানি না অথবা মিথ্যা বলেছি এই ধরনের যদি প্রমাণ হয়ে থাকে, সেক্ষেত্রে 1950 সালের 43-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারে। অর্থাৎ যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ আপনার যে এখানে ফর্মটি রয়েছে, সেই ফর্মের সাথে সঠিক তথ্য অর্থাৎ সঠিক ডকুমেন্টস দিতে হবে। বয়স হিসেবে কিন্তু এখানে কাগজপত্র দিতে হবে, অর্থাৎ আপনার বয়স যেরকম হবে সেই হিসেবে কিন্তু আপনাকে কাগজগুলো জমা করতে হবে। কোন কোন বয়সে কোন কাগজ দিতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এবং আপনার ক্ষেত্রে কোন কোন কাগজ দিলেই হয়ে যাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সবগুলোই কিন্তু আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অনেকেই বলছেন ওবিসি সার্টিফিকেট অথবা এসসি এসটি সার্টিফিকেট, তাছাড়াও জমির দলিল দিয়ে কাজ হবে কিনা, কোন কোন কাগজ দিয়ে কাজ হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। দেখুন এখানে বলা হয়েছে 1/7/1987 সালের আগে যদি জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র দিতে হবে, এবং যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন কাগজপত্র দিতে হবে, এবং যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র দিতে হবে বিস্তারিত কিন্তু এখানে বলা রয়েছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইনুমেরেশন ফর্ম, অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনাদের পূরণ করে বিএলওর কাছে জমা করতে হবে। এটি বর্তমানে বিহারে চলছে, পশ্চিমবঙ্গেও কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন একটি আভাস চলে এসেছে, সেটাও কিন্তু ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি কিন্তু বড় হবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফর্মটি এরকম দেখতে পারবেন, অফলাইন ফর্ম। এটার কিন্তু অনলাইন ফর্মও রয়েছে, অর্থাৎ অনলাইন মোবাইলের মাধ্যমেও কিন্তু সাবমিট করা যাবে, তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। আপাতত অফলাইন কাজটি শুরু হয়েছে বিহারে। এখানে প্রথমেই ইলেক্টর নেম দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে ভোটার কার্ড নম্বর, এখানে ঠিকানা দিতে হবে, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, এসি অথবা পিসি নেম, এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম। এরপর এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি চিটিয়ে দিতে হবে আবেদনকারীর। এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। এরপর এখানে আবেদনকারীর আধার কার্ড নম্বর যদি থাকে তাহলে দিতে পারে, না দিলেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই, কারণ এটা কিন্তু অপশনাল। এখানে মোবাইল নম্বর দিতে হবে। এখানে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম দিতে হবে। যদি এখানে ফাদার্স নেম দেওয়া হয় সেক্ষেত্রে ফাদার্সের কিন্তু ইপিক নম্বর দিতে হবে যদি থাকে। দেখুন এখানে বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ যদি বাবা থাকে সেক্ষেত্রে বাবার যদি ভোটার কার্ড নম্বর থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। যদি মা বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর দেবেন, অন্যথায় কিন্তু ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ যদি মা বেঁচে থাকে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি ভোটার কার্ড নম্বর দেবেন যদি ভোটার কার্ড হয়ে থাকে মায়ের। এখানে স্পাউস নেম দিতে হবে এবং স্পাউসের এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে যদি থাকে। এরপরই এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, অর্থাৎ এই যে ডিক্লারেশনটি রয়েছে এই ডিক্লারেশনে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে কোন কোন কাগজপত্র আপনাকে দিতে হবে, কারণ এখানেই কিন্তু বয়সগুলো উল্লেখ করা রয়েছে অথবা কত সালের মধ্যে আপনার জন্ম তারিখ আছে সেই হিসেবে কিন্তু আপনাকে কাগজ দিতে হবে। তো এখানে কি বলা হয়েছে পুরোটাই কিন্তু আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে, আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ I am above 18 years of age, ordinary resident on the above address and a citizen of India and tick any one। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি 18 বছরের ঊর্ধ্বে এবং ভারতের একজন নাগরিক, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটাতে কিন্তু টিক দেবেন, অর্থাৎ আপনার যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনি টিক দেবেন। কারণ এখানে 3টি অপশন রয়েছে, 3টি অপশনের মধ্যে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা অপশন চুজ করতে হবে, কারণ আপনার বয়স হিসেবে কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। তো এখানে বাংলাতে কি বলা হয়েছে, তাছাড়াও এখানে কিন্তু ডকুমেন্ট লিস্ট রয়েছে, অর্থাৎ কোন কোন কাগজপত্র আপনি জমা করতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ঘোষণা, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে আমার বয়স 18 বছরের বেশি,
উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটিতে টিক দিন। অর্থাৎ এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে, যে কোনো একটিতে আপনাকে টিক দিতে হবে এবং যেটাতে আপনি টিক দেবেন সেটাতে যে যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সাবমিট করাতে হবে এই ফর্মের সাথে। 1 নম্বর অপশনটি দেখুন, আমার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে, অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে তাদের ক্ষেত্রে নিচের এই যে কাগজটি রয়েছে এই কাগজটি কিন্তু লাগবে। এখানে বলা হয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ নিজের জন্য যে কোনো একটি কিন্তু কাগজ দিতে হবে যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে। এক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো কাগজপত্র দিতে হবে না, শুধুমাত্র নিজের জন্য কিন্তু একটি কাগজপত্র দিতে হবে। অর্থাৎ নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখটা প্রমাণ করার জন্য যে কোনো একটি কাগজ। নিচে কিন্তু 11টির মতো কাগজ রয়েছে, এই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ যদি আপনি এই ফর্মের সাথে সাবমিট করান তাহলেই কিন্তু হবে। দেখুন এখানে আবারও জানিয়ে দিচ্ছি, যাদের জন্ম তারিখ 1/7/1987 সালের আগে তাদের শুধুমাত্র নিজের বাসস্থান অথবা জন্মের তারিখ প্রমাণ করার জন্য যে কোনো একটি নিজের কাগজ দিতে হবে এবং সাথে এই ফর্মটি কিন্তু পূরণ করে জমা করতে হবে বিএলওর কাছে। এরপর 2 নম্বর অপশনটি দেখুন, আমার জন্ম ভারতে 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে, অর্থাৎ যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুটি কাগজ লাগবে। দুটি কাগজ কি রয়েছে? প্রথমটি রয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ প্রথমটা কিন্তু নিজের। এরপর 2 নম্বরে বলা হয়েছে নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা অথবা মায়ের যে কোনো নথি প্রদান করুন। অর্থাৎ এখানে কিন্তু দুটি কাগজ দিতে হবে, একটি নিজের এবং আরেকটি বাবা অথবা মায়ের। অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু আপনি কাগজ দিতে পারেন। যদি বাবার দেন তাহলে বাবার দিয়েই হয়ে যাবে, মায়ের কিন্তু দিতে হবে না। যদি আপনি মায়ের দেন সেক্ষেত্রে কিন্তু বাবার দিতে হবে না। অর্থাৎ যে কোনো একটি কিন্তু কাগজ দিতে হবে। মূলত বুঝতেই পারছেন যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু দুটি কাগজ লাগবে। এক নিজের জন্মস্থান অথবা জন্মের তারিখ প্রমাণের জন্য একটি কাগজ এবং বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য আরেকটি কাগজ। তার সাথে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। এরপর 3 নম্বর অপশনটি দেখুন, আমার জন্ম 2/12/2004 সালের পরে, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2/12/2004 সালের পরে তাদের ক্ষেত্রে কিন্তু এই 4টি কাগজ লাগবে। এই 4টির মধ্যে একটি কাগজ কিন্তু প্রায় অনেকেরই লাগবে না। সেটা কাদের জন্য সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। অর্থাৎ নিজের একটি কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য এক কাগজ লাগবে। 2 নম্বরে নিচে দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি প্রদান করতে হবে। অর্থাৎ বাবারও কিন্তু কাগজ দিতে হবে জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য। 3 নম্বরে বলা হচ্ছে মায়ের জন্য জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করতে হবে। অর্থাৎ বাবা এবং মা দুজনেরই কিন্তু কাগজ দিতে হবে সাথে নিজের। অর্থাৎ যাদের জন্ম তারিখ 2/12/2004 এর পরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3টি কাগজ দিতে হবে, নিজের কাগজ সাথে বাবা এবং মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একটি করে কাগজ লাগবে। অর্থাৎ মোট কিন্তু 3টি কাগজ দিতে হবে। এরপর 4 নম্বর পয়েন্টটি দেখুন, যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করুন। অর্থাৎ কারুর যদি বাবা মা বাইরের দেশের হয়ে থাকে তাদের ক্ষেত্রে তারা যে ভারতে জন্মগ্রহণ করেছে সেই সময় তাদের পাসপোর্ট অথবা ভিসার কিন্তু কপি সাবমিট করাতে হবে এই ফর্মটির সাথে। এটা শুধুমাত্র কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা বাইরের কান্ট্রি থেকে এসেছে, অর্থাৎ বাইরের দেশ থেকে এসেছে অথবা যাদের বাবা মা বাইরের দেশের, তাদের শুধুমাত্র কিন্তু এটা প্রযোজ্য হবে। এর পরের পয়েন্টে বলা হয়েছে আমার জন্ম ভারতের বাইরে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। অর্থাৎ যাদের জন্ম বাইরে হয়েছে ভারতের এবং তারা পরবর্তীতে ভারতে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাগজটা জমা করতে হবে। আমি নিবন্ধন প্রাকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন। অর্থাৎ কেউ যদি বাইরের দেশের হয়ে এই দেশে এসে কিছু বছর থাকার পর নাগরিকত্ব পেয়েছে ভারতের, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি কাগজ জমা করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র, তাদের এই ফর্মের সাথে এই কাগজটি জমা করতে হবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন 1/7/1987 সালের আগে যাদের জন্ম হয়েছে ভারতে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটি কাগজ কিন্তু জমা করতে হবে
নিজের জন্মস্থান অথবা নিজের জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কাগজ, এবং যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়েছে তাদের ক্ষেত্রে দুটি কাগজ জমা করতে হবে। এক নিজের, আরেকটি বাবা অথবা মা, যে কোনো একজনের কিন্তু দিতে হবে। এবং 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে যেখানে বলা হয়েছে 2/12/2004 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3টি কাগজ দিতে হবে। এক নিজের কাগজ, 2 বাবা, 3 নম্বর মা, অর্থাৎ বাবা মা দুজনেরই সাথে নিজের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে কিন্তু কাগজ দিতে হবে। হয় আপনি জন্ম তারিখ প্রমাণ করতে পারেন অথবা আপনার জন্মস্থান প্রমাণ করতে পারেন, যে কোনো একটি কিন্তু দিতে হবে। যদি আপনি জন্ম তারিখ প্রমাণের জন্য কোনো একটি কাগজ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু জন্মস্থান প্রমাণের কোনো ধরনের প্রয়োজন নেই। যদি আপনি জন্মস্থান প্রমাণের জন্য একটি কাগজ দিয়ে থাকেন জন্ম তারিখ প্রমাণের জন্য কোনো ধরনের কাগজের প্রয়োজন নেই, অর্থাৎ যে কোনো একটি কিন্তু প্রমাণ করলেই হয়ে যাবে। শুধুমাত্র এখানে বয়স হিসেবে কিন্তু কাগজের পরিমাণ বাড়ছে। যদি জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে শুধুমাত্র নিজের দিলেই হবে। যদি জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে সেখানে নিজের এবং বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু কাগজ দিতে হবে। এবং যদি 2/12/2004 পরে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে নিজের, বাবা এবং মা তিনজনেরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণ করতে হবে, অর্থাৎ 3টি কিন্তু কাগজ দিতে হবে এই ফর্মের সাথে। এরপর দেখুন বলা হয়েছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, অর্থাৎ আপনি অন্য কোনো দেশে নাগরিকত্ব পাননি। আমি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। এরপর 4 নম্বরে বলা হয়েছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি না বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের 43-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। অর্থাৎ যদি এখানে আপনি কোনো ধরনের মিথ্যা ঘোষণা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1 বছরের কারাদণ্ড হতে পারে, তাছাড়াও জরিমানাও হতে পারে, এটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সবকিছু কিন্তু আপনাকে সত্য দিতে হবে। এখানে তারিখ দিতে হবে, এখানে স্থানের নাম দিতে হবে, এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে অর্থাৎ সই করতে হবে। এরপর এখানে 11টি কাগজের কথা বলা হয়েছে, অর্থাৎ এই 11টির মধ্যে যে কোনো একটি জমা করলেই হয়ে যাবে। সেটা আপনার বাবা, মা অথবা আপনার নিজের ক্ষেত্রে, তিনজনের ক্ষেত্রেই কিন্তু এই কাগজগুলো প্রযোজ্য হবে। যে কোনো একটি কাগজ দিলেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনার জন্মস্থান অথবা জন্ম তারিখ। 1 নম্বরে বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার PSH এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ, যে কোনো একটি কিন্তু দিলেই হয়ে যাবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক, ডাকঘর, LIC অথবা PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র, অর্থাৎ 1/7/1987 এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে, এর আগে কিন্তু হতে হবে। এটা আপাতত কিন্তু বিহারের জন্য রয়েছে, হয়তো পশ্চিমবঙ্গের জন্য এই তারিখটি পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় পরবর্তীতে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো, তবে আপাতত কিন্তু এটা আমি বিহারের ধরে আপনাদের জানাচ্ছি। এরপর 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ, অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যদি রেজাল্ট এই ধরনের কোনো যদি সার্টিফিকেট থাকে শিক্ষাগত যোগ্যতার, সেটা দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এরপর 6 নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ স্থায়ী বসবাসের শংসাপত্র জমা করলেও কিন্তু হবে, রেসিডেন্স সার্টিফিকেট জমা করলেও কিন্তু প্রমাণ করতে আপনি পারবেন। এখানে কিন্তু বলাই হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট। এরপর 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট, অর্থাৎ যারা বনাঞ্চলের কাছাকাছি বসবাস করে তাদের কিন্তু বন অধিকার সার্টিফিকেট রয়েছে, সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এরপর 8 নম্বর রয়েছে অন্যান্য OBC অথবা SC ST অথবা উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র, অর্থাৎ OBC SC ST এই সার্টিফিকেটগুলো যে রয়েছে এই সার্টিফিকেটগুলো কিন্তু দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। তাছাড়াও 9 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান। এরপর 10 নম্বরে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন। এরপর 11 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ জমির কাগজ দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারেন। তো আশা করছি এখান থেকে সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। 11টি কিন্তু এখানে কাগজের কথা বলা রয়েছে, যে কোনো একটি কাগজ জমা করলেই কিন্তু হয়ে যাবে। বাবা, মা এবং আপনার নিজের জন্য কিন্তু এই কাগজগুলো লাগবে।
এবং বয়স হিসেবে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু উল্লেখ করাই রয়েছে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার জন্ম তারিখ হলে কোন কোন কাগজগুলো লাগবে, বিস্তারিত জানিয়ে দিলাম। এখন আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গে এটা কবে শুরু হতে যাচ্ছে, এ বিষয়ে কি উল্লেখ করা রয়েছে। দেখুন, একটি পেপার কাটিং এ বলা হয়েছে এবার বঙ্গেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR হয়েছিল প্রায় 2 যুগ আগে, অর্থাৎ প্রায় 20 বছর আগে। বিহারে এই প্রক্রিয়ার উদাহরণ টেনে ইতিমধ্যে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করার কথা, যা দীর্ঘদিন ধরে ব্রাত্য ছিল। এবার শীঘ্রই SIR শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও। তার ভিত্তিতে তৈরি চূড়ান্ত ভোটার তালিকা ধরেই আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হবে। ক্রমে SIR হবে গোটা দেশে, অর্থাৎ গোটা দেশব্যাপী কিন্তু এই SIR হবে। আপাতত বিহারে যেহেতু ভোট রয়েছে, বিহার থেকে শুরু হয়েছে, এরপর 2026 সালে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, বিধানসভা ভোটের আগেই কিন্তু এই SIR হয়ে যাবে। কমিশন সূত্রে জানাচ্ছে এ রাজ্যে শেষবার SIR প্রকাশিত হয়েছিল 2002 সালে। এর মধ্যে এ রাজ্যে ভুয়ো নথির দৌলতে ভোটার হওয়া বাংলাদেশি এবং পাকিস্তানের নাগরিকের উপস্থিতিও টের পাওয়া গিয়েছে। তাই ভুয়ো নথি সমস্যার গোড়ায় আঘাত করতে গেলে সুরক্ষার প্রশ্নও জরুরি। কি হবে নিবিড় সমীক্ষায়? কমিশন সূত্রে জানাচ্ছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ CEO নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে অর্থাৎ DEO, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা অর্থাৎ BLO একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে। এর আগেই কিন্তু আপনাদের আমি ফর্মটি দেখিয়ে দিলাম, তা যাচাই হবে। তবে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত SIR তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার, সবাইকে কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে না। যাদের ইতিমধ্যেই 2002 সালে SIR এর নাম নথিভুক্ত ছিল অথবা যাদের SIR হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন নেই। মূলত এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার যে সবাইকে কিন্তু এটা করতে হবে না। যাদের 2002 সালের SIR এ ইতিমধ্যেই নাম নথিভুক্ত ছিল, তাদের কিন্তু আর নতুন করে নথি দিতে হবে না। আবার যাদের অভিভাবকদের নাম সেই তালিকায় রয়েছে, তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে সবিস্তারে সারণীতে। কমিশনের এক কর্তার কথায় সেই তালিকায় যাদের নাম থাকবে না, তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়ার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিও যুক্ত থাকবেন। মূলত বুঝতেই পারছেন 2002 সালে যাদের SIR হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের হয়নি অথবা যারা নতুন ভোটার ছিল 2002 এর পরে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে, অথবা যারা বাইরের রাজ্য থেকে এই রাজ্যে এসেছে অথবা নতুন করে নাম নথিভুক্ত করিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই SIR হবে। যারা এই কাজ করবেন তারা রাজ্য সরকারেরই কর্মচারী। দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে এবং সরকারি অর্থের অপচয় ঠেকাতে ভুয়ো ভোটার বাদ দেওয়া জরুরি। কমিশন জানাচ্ছে কোন নথির ভিত্তিতে ভোটারেরা কার্ড পাচ্ছেন 2023 সালের আগে তা সংরক্ষিত থাকতো না। ফলে গরমিল ধরা পড়লে বোঝার উপায় নেই সংশ্লিষ্ট কোন নথির ভিত্তিতে তারা কার্ড করিয়েছেন। নতুন পদ্ধতিতে প্রতিটি নথি কমিশনের ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে যে ভোটার যখনই কার্ড পান না কেন, তার যোগ্যতা প্রমাণে কোনো বাধা থাকবে না। এখনই কেন এই সমীক্ষার প্রয়োজন? কমিশন কর্তারা জানাচ্ছেন, বাংলাদেশি বা পাকিস্তানের নাগরিক হয়েও এদেশের ভোটার কার্ড পাওয়ার ঘটনা সামনে আসছে। এমন ব্যক্তিদের চিহ্নিত করতে একযোগে কাজ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ED। বেশ কিছুদিন আগে অন্য একটি তদন্তের সূত্রে ED পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করে। তাকে জেরা করে ভুয়ো নথি চক্রের সন্ধান মিলেছে। ফলে কি ধরনের ভুয়ো নথির ভিত্তিতে অনেক ভোটার কার্ড পেরিয়েছিল তা জানতে কমিশনের দ্বারস্থ হয়েছে ED। গত বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশের দায় কেন্দ্রের উপরেই ঠেলেছিলেন। তবে প্রশাসনের আধিকারিকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন যে অনুপ্রবেশ নজরদারিতে কেন্দ্রের খামতি যেমন রয়েছে, তেমন নথি জোগাড় রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনের একাংশের ভূমিকা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাদের যুক্তি, রেশন, আধার বা ভোটার কার্ড তৈরি করতে গেলে ন্যূনতম কিছু নথি প্রয়োজন, যাতে প্রধানত স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের একাংশের ভূমিকা থাকে। সেই স্তরে যাচাই নজরদারিতে গাফিলতি বা অসাধু মনোভাব থাকলে নথি পাওয়া তেমন সমস্যার হয় না। মূলত বুঝতেই পারছেন এই কারণে কিন্তু এই SIR করা হচ্ছে এবং আগামীতে পশ্চিমবঙ্গেও কিন্তু এই SIR হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং বিস্তারিত কিন্তু আপনাদের জানিয়ে দিলাম কাদের এই SIR হবে,
কাদের এই কাগজপত্র জোগাড় করতে হবে এবং কাদের জন্য এই নিয়ম লাগু হতে যাচ্ছে, বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।